সেই আমেরিকান সাহায্যে সাধারণ নাগরিকদের তারা কি ধর্মের বর্ণের দরকার নেই, মানবতাকে হত্যা করছে আজকে দুনিয়াতে দাঁড়িয়ে আমরা দেখছি। আর আমার দেশের প্রধানমন্ত্রী, আমার দেশ যে জোট নিরপেক্ষতার নীতিতে বিশ্বাস করত, কোন রকম যুদ্ধবাজদের ভারতবর্ষ কখনো সমর্থন করেনি। আর যখন রক্তাক্ত হচ্ছে প্যালেস্টাইনের মাটি, গাজা ভূখণ্ড, তখন আমার দেশের প্রধানমন্ত্রী আমার আপনার ট্যাক্সের টাকায় এখান থেকে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে ফ্লাইটে চড়ে সেখানে গিয়ে ঘুরে এসে বলছে যে ওটা আমার পিতৃভূমি। বলুন, কখনো আমরা দেখেছি? আমি এই কথা উল্লেখ করছি এই জন্যই যে তার প্রভাব ভারতবর্ষের মাটিতে, আর তার প্রভাব আমাদের রাজ্যেও মুক্ত নয়। প্রতিদিন বিপদ বুঝতে হবে। একটা সরকারকে মানুষ সরিয়ে দিয়েছে, তার মানে আমরা বিপদ মুক্ত হইনি, এটা বুঝে নিতে হবে। আজকেই আপনারা দেখেছেন বর্ধমানে একটা খ্রিস্টান মিশনারি চার্চ, সেই চার্চের উপরে বিশ্ব হিন্দু পরিষদের ছেলেরা আক্রমণ করেছে, যে সেখানে খ্রিস্টানরা তারা তাদের প্রেয়ার করবে, তারা তাদের প্রার্থনা করবে। এই যে একটু আগে আমরা মাগরিবের নামাজ আদায় করে আসলেন আপনারা অনেকে, আমরা আমাদের ইচ্ছা মতো আমরা আমাদের আল্লাহকে ডাকতে পারবো না? এ ভারতবর্ষের কোন সংবিধানে বলেছে? ভারতবর্ষের সংবিধান আমাদের সেই অধিকার দিয়েছে। ভারতবর্ষ যখন ব্রিটিশের কবলে ছিল, সেই সাম্রাজ্যবাদী ব্রিটিশের কবল থেকে ভারতবর্ষকে মুক্ত করতে যেমন হিন্দু ভাইদের রক্ত গেছে, ঠিক সম পরিমাণ তার থেকে অনেক বেশি মুসলমানদের রক্ত গেছে। মুসলমানরাই রক্ত দিয়ে ভারতবর্ষকে স্বাধীনতার কাজে এগিয়ে নিয়ে গিয়েছিল। আমরা আশফাকুল্লাহদের নাম ভুলে গেছি, আমরা মাওলানা আবুল কালাম আজাদের নাম ভুলে গেছি, আমরা খান বাহাদুর খান, ওই আব্দুল গফফার খান সীমান্তকার্তী, আমরা তাদের নাম ভুলে গেছি? আমরা কেউ ভুলিনি। নতুন করে ইতিহাস রচনা করার চেষ্টা হচ্ছে এই পশ্চিমবঙ্গের মাটিতে। সুরাবর্দীর নামের রাস্তা, তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, সেই রকম একজন শিক্ষাবিদ, তার নামে ছিল হাসান সুরাবর্দী, তার নামে রাস্তা, রাস্তার নাম বদলে দিচ্ছে। আরে রাস্তার নাম বদলে কি হবে? আমরা বলছি বদল অনেক হয়েছে। মোদি ওখানে আকবরের নামে রোড বদলে দিয়েছে, ওই মোগল সরাই স্টেশনের নাম বদলে দিয়েছে, এখানে এই রাস্তা সুরাবর্দীর নাম বদলে দিয়েছে। আমরা বলছি এত বদলে রাস্তা বদলে কিছু হবে না, আগে তোমরা নিজেদের চরিত্রটা বদলাও, তাহলে পশ্চিমবঙ্গের মানুষের জীবন জীবিকা কিছু পরিবর্তন লড়াইতে আমরা আনতে পারি। আপনারা কল্পনা করেছেন বিজেপি এই নির্বাচনের আগে আমরা বামপন্থীরাও একটা ইস্তেহার দিয়েছিলাম, আমরা জিততে পারলে আপনারা যদি আমাদের জয়লাভ করান তাহলে আমরা মানুষের জন্য কি কি কাজ করব তার একটা ইস্তেহার আমরা প্রকাশ করেছি। ঠিক তেমনি বিজেপিও ইস্তেহার না, ওরা বলেছিল সংকল্পপত্র। সেই সংকল্পপত্রে কি বলেছিল? ওরা যদি জিততে পারে ৩১০০ টাকা দরে ওরা কৃষকদের থেকে ধান কিনবে। বাজেট তো হয়ে গেছে কালকে, কোথায় ৩১০০ টাকা? মাত্র ২০০ টাকা বাড়িয়েছে। ওরা বলেছিল বিদ্যুৎ ফ্রি হবে, কৃষকরা ২০০ ইউনিট করে, গরিব মানুষরা ফ্রি বিদ্যুৎ পাবে। কই, তার তো কোনো ঘোষণা নেই। ওরা বলেছিল আমি যদি জিতি, শুভেন্দু, এখনো সেই ভিডিও ক্লিপিংস আছে, ৪৫০ টাকা সিলিন্ডারের গ্যাস আমার মা বোনেরা পাবে। কই, কোথায়, তা তো দেখতে পাচ্ছেন না। বলেছিল নতুন করে আপনি এই যে সমস্ত অফিসগুলো আছে আপনার পাশেই ফলতিবেলেঘাটা পঞ্চায়েত, সেখানে গিয়ে দেখবেন একটা পঞ্চায়েতে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ৪টে পঞ্চায়েতের দায়িত্ব, একটা পঞ্চায়েতের নির্মাণ সহায়ক ৪টে পঞ্চায়েতের দায়িত্বে, একটা পঞ্চায়েতের সেক্রেটারি রোজ সে পঞ্চায়েতে আসে না, কারণ আরো অনেক অ্যাডিশনাল চার্জ তার আছে। ঠিক তেমনি আপনি বিডিও অফিসগুলোতে যান, সমস্ত এক্সটেনশন অফিসারের চেয়ারে এক্সটেনশন অফিসাররা নেই, কেউ ডবল চার্জ, কেউ ট্রিপল চার্জে আছে, অর্থাৎ লক্ষ লক্ষ পদ শূন্য আছে। ওরা বলেছিল আমাদের এখানে যে লক্ষ লক্ষ ছেলেমেয়েরা পাস করছে প্রতিদিন, আমরা শুধু বলছি আরে তুমি হিন্দু হিন্দু করলে হবে কি? এই যে গ্যাসের দাম জেতার পরেই বেড়েছে, পেট্রোলের দাম জেতার পরেই বেড়েছে, তাহলে এখানে
আমরা যারা হিন্দু মানুষ তারা তো বেশি এই রাজ্যে, মুসলমান তো গুটি কত কাছে। আমি পার্সেন্টেজ বলছি না, সংখ্যাও বলছি না, আমরা গোদা হিসেব মোটা দাগে বলি যে মুসলমানদের সংখ্যা যেমন রাজ্যে কম তেমন গোটা দেশেও কম। আর এখানে হিন্দুদের সংখ্যা বেশি, ঠিক তেমনি গোটা দেশেও বেশি। তাহলে ভারতবর্ষের সরকার যে নীতি প্রণয়ন করছে, তাহলে প্রতিদিন কৃষক আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে। আলুর দাম না পেয়ে আলু চাষিরা হুগলিতে যান, বর্ধমানে যান, আত্মহত্যা করছে বিষ খেয়ে। কারা তারা? বেশিরভাগ তারা হিন্দু ধর্মাবলম্বী। গ্যাসের দাম অতিরিক্ত দিতে হচ্ছে, কারা তারা? বেশিরভাগ হিন্দু ধর্মাবলম্বী। এই যে ধানের দাম যারা বেশি পেত, এই পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে, তাদের সংখ্যা কত? হিন্দু ধর্মের বেশি, যেহেতু সংখ্যা বেশি। এই যে প্রতিদিন বেশি দামে ওষুধ কিনতে হবে, প্রতিদিন একেবারে চাল ডাল তেল নুন জামা কাপড় থেকে জীবনদায়ী ওষুধ, দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, বিদ্যুতের দাম আরো বাড়বে। স্মার্ট মিটারের নামে আপনাকে লুট করবে বিদ্যুৎ কোম্পানি। এখন আর বিদ্যুৎ আমাদের সরকারের সম্পদ নয়, বিদ্যুৎ এখন বেসরকারি প্রতিষ্ঠানের। ডব্লিউবিএসি ডিসিএল হয়েছে, আপনারা দেখেছেন। এখন আর ডব্লিউবিএসিবি নেই, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড ছিল, সেটা আর নেই, অনেক দিন হয়েছে। সেটা এখন কোম্পানিতে পরিণত। তাহলে সেই কোম্পানি মুনাফা করবে আমার আপনার কাঁধে চেপে। কই শুভেন্দু, তোমার বাজেটে তার জন্য একটা শব্দ উচ্চারণ করলেন না তো? গরিবরা যে বীজ কেনে, কৃষকরা যে বীজ কেনে, আজকে যে বীজ নীতি আমার দেশে, সেই বীজ নীতিতে আপনি বাধ্য বিদেশি মনসেন্টো কোম্পানির বীজ কিনে চাষ করতে। আগে আমরা কি দেখতাম? এবারে বোরো চাষ করেছি, ভালো ভালো যে সমস্ত শীষ সেগুলো কেটে আমরা পরের বছরের জন্য বীজ রাখতাম। এখন আপনি সেই বীজ রাখতে পারছেন? আপনি সেই বীজ রাখতে পারছেন না। তার কারণ যে বীজ পলিসি হয়েছে, এর যে পেটেন্ট আজকে বিদেশি কোম্পানিগুলোকে বিক্রি করে দিয়েছে ভারত সরকার। আর তার জন্য যে দোকান থেকে আপনি বীজ কিনবেন, সেই দোকান থেকে কীটনাশক কিনতে হবে, না হলে আপনার ওই বীজ থেকে ফসল হবে কি হবে না তার কোনো গ্যারান্টি নেই। তাহলে কৃষকদের উপরে যে আক্রমণ, এই সমস্ত কিছু ভুলিয়ে দেওয়ার জন্য জনজীবনের যে সমস্যা, এই সমস্যা নিয়ে যাতে আমরা এখানে ঐক্যবদ্ধ হয়েছি, ভবিষ্যতে এই ঐক্যবদ্ধতাটাকে আরো বেশি প্রসারিত করতে হবে। আজকে 100 হয়েছে, কালকে 1000 হবে। এই 1000টাকে সংযুক্ত করে রাজ্যে লাখো লাখো মানুষের এই সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে যে মিছিল, যে সংগ্রাম আন্দোলন সংগঠিত যাতে না হতে পারে, তার জন্য এই ধর্ম বর্ণের ভাগাভাগি। আপনি সরকার তৈরি হয়নি, 4 তারিখে রেজাল্ট বেরিয়েছে, 9 তারিখে সরকার নতুন শপথ নিয়েছে, আর আপনি 6 তারিখেই দেখেছেন বুলডোজার নিয়ে নিউ মার্কেটে মাইনরিটি ওরিয়েন্টেড এলাকায়, বিশেষ করে ওই যেহেতু ওটা মুসলিম অধ্যুষিত এলাকা, সেখানে যারা ব্যবসা করে তাদের উপরে বুলডোজার চালানো হলো, তাদের ব্যবসা, তাদের ডালা উঠিয়ে দেওয়া হলো। আমরা সঙ্গে সঙ্গে চলে দিলাম কোর্টে। আপনারা দেখেছেন আমাদের রাজ্য কমিটির নেতা পার্টি শতরূপ ঘোষ তার নেতৃত্বে কোর্টের অর্ডার নিয়ে তপসিয়াতে যে গরিব মানুষগুলো যারা জানে না, তারা ফ্ল্যাট নিয়ে আছে, এইটুক একেবারে জায়গা, সেখানে গিয়ে বুলডোজার, সেখানে গিয়ে জেসিবি আক্রমণ করতে শুরু করল। বামপন্থীরা, তাদের কেউ নেই, একজন ছিল না, এখন একজন এমএলএ। আমাদের এমএলএ দরকার হয় না। আমরা বলেছি তোমাদের পার্লামেন্ট থাক, তোমাদের বিধানসভা থাক, আমাদের জন্য রাস্তাই কাফি। আমরা রাস্তার মানুষ, রাস্তাকেই সংগঠিত করে আমাদের হক আমরা আদায় করে নেব। আগামী দিনে কোনো অসুবিধা হবে না, লড়াইয়ের ময়দানেই আমরা শেষ বোঝাবুঝে নিতে পারব, এবং আমরা তাই করেছি। 77 সালের আগে দুটো যুক্ত ফ্রন্ট সরকার হয়েছিল। অনেকে বয়স্ক যারা আছেন মনে রাখতে পারবেন স্মৃতিতে, আবার অনেকে যারা নতুন জেনারেশন পড়াশোনা করেছেন তারা জানতে পারেন। সেই যুক্ত ফ্রন্ট সরকারকে কংগ্রেস খতম করে দিয়েছিল। আপনারা শুনেছেন 75 সালে জরুরি অবস্থা এই রাজ্যে কায়েম হয়েছিল আমাদের দেশে। ইন্দিরা গান্ধী আমাদের দেশের প্রধানমন্ত্রী। আমাদের কমরেডদেরকে খুন করা হলো, রাস্তার মোড়ে মোড়ে রক্তাক্ত হয়েছিল। মমতা ব্যানার্জি সেদিনকার তো যোগী, তিনি বললেন, আরএসএস এর কাছে গিয়ে বলেছিলেন
যে আরএসএস তোমাদের মতো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, আপনাদের মতো বিপ্লবী দল আমাদের দেশে আর একটাও নেই। আপনারা যদি আমায় সমর্থন করেন তাহলে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য থেকে কমিউনিস্ট সরকারকে উৎখাত করে দেব। আরএসএস তো একেবারে কোমর বেঁধে লাগলো, তৃণমূল জলটা যাতে তৈরি হয় তার জন্য সমস্ত রসদ তারা সরবরাহ করলো। একেবারে নেতা কর্মী, অর্থ, অস্ত্র সমস্ত কিছু দিয়ে তারা একটা দল তৈরি করেছিল শুধু কমিউনিস্টদেরকে নিধন করার জন্য, বামপন্থীদেরকে নিধন করার জন্য। অথচ আমাদের ভারতবর্ষ স্বাধীনতা লাভের জন্য কমিউনিস্টদের উল্লেখযোগ্য ঐতিহাসিক ভূমিকা আমরা কেউ অস্বীকার করতে পারি না। আপনারা মুজফফর আহমদের নাম শুনেছেন, কতবার তিনি জেল খেটেছেন এই ভারতবর্ষের মানুষের জন্য, স্বাধীনতা আন্দোলনের জন্য। আমরা তার কথা ভুলে যেতে পারি না। যে মুজফফর আহমদের নামে আমাদের রাজ্য পার্টি নামাঙ্কিত, রাজ্য পার্টির দপ্তর। তাহলে আমরা যে কথা বলেছিলাম ওদের সাহায্য নিয়ে, ওরা এখানে মমতা বলেছিল না বিজেপিকে সামনে এনে আমি লড়বো, লড়ো, কোনো অসুবিধা নাই। আর আমাদের প্রয়াত শ্রদ্ধেয় নেতা জ্যোতি বসু মমতাকে বলেছিলেন ডেকে যে তোমার এক এবং অদ্বিতীয় অপরাধ যা পশ্চিমবঙ্গের মানুষ কখনো ক্ষমা করবে না, তুমি বিজেপির মতো একটা অসভ্য বর্বর দলকে হাত ধরে এই পশ্চিমবঙ্গ রাজ্যে ডেকে এনেছো, এ অন্যায় পশ্চিমবঙ্গের রাজ্যের মানুষ তোমায় ক্ষমা করবে না কোনোদিন। দিন গেছে, বেলা গেছে, মাস গেছে, বছর গেছে, কিন্তু দেখুন আমাদের প্রয়াত শ্রদ্ধেয় নেতা কমরেড জ্যোতি বসু যে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন, আজকে তা প্রতিটি অক্ষরে অক্ষরে শুধু নয়, কমা পূর্ণচ্ছেদ সহ মিলে যাচ্ছে। গতকাল সিদ্ধান্ত করেছে 5 স্টার মিটিং এ বসে মমতার তৈরি করা তৃণমূল, সেই তৃণমূল পার্টি মমতাকে অপসারণ করে দিয়েছে। বুঝতে পারছেন কথাটা? মমতার তৃণমূলের যারা এখন কোন তৃণমূল? আগে আমরা দেখেছিলাম যে মমতা তৃণমূলের সর্বেশ্বরী, এখন সেই মমতার তৃণমূল আর নেই, নতুন তৃণমূল তৈরি হয়েছে। ঋতব্রত তার নেতা হয়েছে। ফিরহাদ হাকিম, আপনারা দেখেছেন রাজ্যের সরকার তাকে পিএসসির চেয়ারম্যান করেছে। এই যে কলকাঠি আপনাকে কিন্তু বুঝতে হবে, ওরা প্রথমে বলল কাউকে নেব না, তারপরে 3 দিন পরে বলল 1 মাসের মধ্যে কাউকে আমরা নেব না, তারপরে 6 দিনের মাথায় গিয়ে বলল ভালো তৃণমূলকে আমরা নেব। আমরা সেই ভালো তৃণমূল খারাপ তৃণমূলের মানে যে ডেফিনেশন, সংজ্ঞা আস্তে আস্তে কিন্তু মানুষের কাছে ক্লিয়ার হচ্ছে, পরিষ্কার হচ্ছে। আমরা কি জানি যে বিরোধী দলনেতা বাই ভার্চু অফ পোস্ট অর্থাৎ পদাধিকার বলে তিনি হচ্ছেন পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হন। এ শুভেন্দু কি করেছে? শুভেন্দু ফিরহাদ হাকিমকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করেছে। তার মানেটা কি? ফিরহাদ হাকিমকে একটা শিল্ড দেওয়া হলো, তোমার বর্ম দিয়ে দেওয়া হলো নিরাপত্তার বলয়। উনি নাকি ভালো তৃণমূল, হাজার হাজার কোটি টাকা লুট করেছে, তাদের নেতৃত্ব দিয়েছে এই ফিরহাদ হাকিম। শর্ট প্যান্ট পরে হাত পেতে যেমন শুভেন্দুর টাকা নিয়েছিল, এও টাকা নিয়েছিল। টাকা নেওয়াতে কেউ কম যায় না। আপনি বলুন, চন্দ্রনাথ রথ এই রেজাল্ট আউটের কিছুদিন আগেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি সিএ ছিলেন, আত্মসহায়ক, তাকে মধ্যমগ্রামে খুন করা হলো। তদন্ত কোথায়? কোথা থেকে আমরা কি জানতে পারছি? উত্তরপ্রদেশ থেকে বিজেপির লোক এসে তাকে নাকি খুন করে গেছে। তদন্ত শামুকের মতো এগোচ্ছে, শামুকের মতো। কেন? 4-4টে, এইটা নিয়ে 4টে, তার এই সমস্ত যারা কাছাকাছি থাকতো তারা খুন হয়ে গেছে। কি কারণে তদন্ত বলবে, কিন্তু সে তদন্তের অগ্রগতি কেমন স্পিডে হচ্ছে এটা কিন্তু আজকে আমাকে আপনাকে মূল্যায়ন করার সময় এসেছে। আমাদের ভুলিয়ে দিচ্ছে একটার পর একটা, আমরা ভুলতে থাকবো। ভুলাটা অপরাধ নয়, আমাদের স্মৃতিতে ধরে রাখার একটা ক্ষমতা আছে, কিছুক্ষণ, কিছু দিন, কিছু সময়। আর যদি আপনি চর্চা করেন তাহলে সারা জীবন আপনি মনে রাখতে পারেন। যেমন আমরা যারা হাফেজ পাস করে দেখেছেন তো, 30 পারা কোরআন শরীফ একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত তাদের মুখস্থ থাকে। তার কারণ তারা প্রতিদিন প্রতি মুহূর্তে তারা চর্চার মধ্যে থাকে। তেমনি রাজ্যে যে রাজনৈতিক ঘটনাবলী ঘটছে,
এগুলো আমরা আমাদের জীবন যন্ত্রণায় লড়তে লড়তে আমরা সেইগুলো ভুলে যাই। কিন্তু আমাদের মনে রাখাটা কাজ না, আমাদের কাজ হচ্ছে দুবেলা দুবেলা কি করে আমি রোজগার করব, আমার ছেলেটা কি করে লেখাপড়ার টাকা জোগাবো, আমার অসুস্থ মায়ের চিকিৎসার জন্য ওষুধ কি করে আসবে, আমি এই আকাল বাজারে এই এত কষ্ট, এত আর্থিক সংকট, তার মধ্যে দিয়ে বড় চাষটা করব কি করে, সবজি চাষটা বসাবো কি করে, আর সেই চাষ করার পরেও আমি লাভ পাচ্ছি না, লাভ হচ্ছে না, ক্ষতি, লসের পর লস, তাহলে এই লস আমি মেকআপ করবো কি করে, এই যন্ত্রণা আমাদেরকে ভুলিয়ে দেয়, আমরাও ভুলতে থাকি। কিন্তু একটার পর একটা আমাদের কাজ হচ্ছে আমরা যারা রাজনৈতিক কর্মী আপনাদের কাছে এইগুলো তুলে ধরা। অনেক যন্ত্রণার কথা আপনারা এই এলাকায় জানেন। আমরা এখানে ছাত্র আন্দোলন, যুব আন্দোলন করেছি, কৃষক আন্দোলন করেছি, বারাসাত 2 নম্বর ব্লক, তখন রাজারহাটে বেশ কিছু অংশ এই বারাসাত 2 নম্বর ব্লক আমাদের সাংগঠনিক এলাকা ছিল। আমরা দেখেছি এখানকার বড় মিলের আন্দোলন, এখানে প্রণব বাবুদের বিরুদ্ধে আমাদের কৃষক আন্দোলনের লড়াই। 86 সাল তখন 2য় ভূমি সংস্কার আইন পাশ করেছে রাষ্ট্রপতি জ্ঞানী জৈল সিং। কৃষক আন্দোলনের নেতৃত্বে রাজ্যে বামফ্রন্ট সরকার তার স্বরাষ্ট্র দপ্তরের সহায়তায় আমরা এখানে দেখেছেন হাজার হাজার বিঘা জমি যার নামে বেনামে লুট করে রাখা ছিল, সেই সমস্ত জমি গরিব যারা ভূমিহীন কৃষক তাদের কাছে বিলি বন্টনের সমস্ত পরিকল্পনা করেছিল রাজ্যের বামফ্রন্ট সরকার, তাতে সাপোর্ট করেছিল, সমর্থন করেছিল, সহায়তা করেছিল। আর কৃষক আন্দোলনের লাল ঝান্ডা, এই লাল পতাকাই আমাদের লড়ার রসদ জুগিয়েছিল, সেই লড়াইকে আমরা সংহত করেছিলাম। এবং তারপরে চোখের মনির মতো আপনারা দেখেছিলেন আমাদের পঞ্চায়েতি ব্যবস্থাটাকে, মানুষের হওয়া থেকে মরা পর্যন্ত এই পঞ্চায়েত মানুষের বন্ধু হয়েছিল, মানুষের অভিভাবক হয়েছিল, মানুষের প্রতিদিনের সহায়ক শক্তি হিসেবে এই পঞ্চায়েত ভূমিকা পালন করেছিল। আর আমরা 2013 পর থেকে কি দেখছি, কার্যত এখানে 2008 সালে আমাদের জেতা পঞ্চায়েত ওরা লুট করলো। 2009 সালে যখন এখানে হাজী নুরুল ইসলাম তিনি এখানে লোকসভা নির্বাচনে বসিরহাট লোকসভায় কেন্দ্রে জিতলেন, 9 সালেই এখান থেকে আমাদের জেতা পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতির প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি তাদেরকে ঘরছাড়া করে দেওয়া হলো। রক্তাক্ত লড়াই শুরু হলো শুধুমাত্র লুটের রাজত্ব কায়েম করার জন্য। কারণ ওদের যদি অসৎ উদ্দেশ্য না থাকতো কখনো আমাদের কর্মীদের, আমাদের নেতাদের ঘরছাড়া করতে হতো। এই যে আমাদের মজিদ আলী মাস্টার মশাই এখন আমাদের পার্টি আর করছেন না, উনি বয়সের কারণে বলেছেন তাকে মিথ্যা খুনের কেসে ফাঁসি দেওয়া। আপনারা তো বলুন তো, এখানে অনেক মানুষ আছেন, আপনারা আমাদের মাইকের আওয়াজ অনেকে শুনছেন, আপনারা কোথাও দাঁড়িয়ে দেখেছেন যে মজিদ আলী কাউকে একটা থাপ্পড় মেরেছে? আমাদের রাজনৈতিক জীবনে আমরা দেখিনি। সেই মজিদ আলীকে মিথ্যে খুনের মামলায় ফাঁসিয়ে দেওয়া হলো। এরকম অসংখ্য কর্মী, আমাদের ইসরায়েল খামারে বাড়ি, এখানে রক্তাক্ত অবস্থায় তার সন্ডালিয়া গেটের কাছে ফেলে দিয়ে দেওয়া হলো। আমাদের এই যে দাঁতপুরে বাগদাতে জলিল প্রধান, তাকে রক্তাক্ত করা হলো, তার একমাত্র সম্বল ছিল চায়ের দোকান, সেই চায়ের দোকান ভেঙে তার থেকে কেড়ে নেওয়া হলো। একটার পর একটা আক্রমণ, সন্ত্রাসের পরিবেশ, আপনার হক কেড়ে নেওয়া। এই বঞ্চিত হতে 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 মানুষ আতঙ্কগ্রস্ত হলো। মানুষকে আতঙ্কগ্রস্ত করার একমাত্র ওদের উদ্দেশ্য ছিল যে বিরোধী শূন্য পঞ্চায়েতি ব্যবস্থা, কেউ যেন প্রশ্ন করতে না পারে, কেউ যেন কৈফিয়ত না চায়। আপনারা এখানে জিজ্ঞাসা করে দেখবেন, আমাদের এখানে অনেক পঞ্চায়েতে মেম্বার জিতেছিল, পঞ্চায়েতের প্রধান হয়েছিল, পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছিল, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ হয়েছিল। এই জোনাল কমিটির অফিসে এসে তাদেরকে কৈফিয়ত দিতে হতো সপ্তাহে সপ্তাহে। এই ছিল সিপিএম এর পঞ্চায়েত পরিচালনা সিস্টেম। নিজের ইচ্ছাতেই কোনো, যতই নির্বাচিত হও না কেন, নিজের ইচ্ছাতে তুমি পঞ্চায়েতে ব্যবস্থা করতে পারবে না। আমাদের সরকারের নীতি সেটাকে কার্যকরী করতে হবে স্বচ্ছতার সঙ্গে, সক্ষমতার সঙ্গে, দ্রুততার সঙ্গে, এবং তুমি যে স্বচ্ছ সেটা যাতে মানুষ বুঝতে পারে তেমনি ভাবেই তোমাকে কাজ করতে হবে। এই ছিল বামপন্থীদের পঞ্চায়েত পরিচালনা ব্যবস্থা। তার মধ্যে কি ত্রুটি বিচ্যুতি হয়নি? হতে পারে, হয়েছে, আমরা অস্বীকার করছি না। কিন্তু আজকের দিনে আমরা কি দেখলাম? ত্রুটি বিচ্যুতি আর লুট পাশাপাশি দুটো দেখবেন। আমরা দেখেছি আমাদের পাশে দেগঙ্গায় ভূমি সংস্কার দপ্তরের কর্মাধ্যক্ষ লুট করে এখন সে জেলে। এরকম বহু কত তালিকা আপনি চান। আবার চালচোর ওপারে দেখেছেন আপনি এমএলএও হয়েছে। আপনারা বুঝেছেন
তাহলে এখানে আপনি বলুন তো এই মাতিন সাহেবের তৃণমূলের ভূমিকা কি? কি ভূমিকা? মাতিন উল্টে তার আগের ক্লিপিংস দেখবেন, দেখ সেই মমতা ব্যানার্জি আবার এসে, বুঝলি, আবার মাথায় শাড়ি টাড়ি দিয়ে ফিক্স হবে, আবার ভোট দাও। ওরা কি? ওরা হচ্ছে ভিখিরি, ভোটের ভিখিরি। সেই মতিন শুধুমাত্র মুসলমানদেরকে এখানে ব্ল্যাকমেল করার জন্য আমরা যারা এই এলাকায় ধর্মপ্রাণ মুসলমান আছি, ইসলাম ধর্মাবলম্বী মানুষ, তাদের সামনে টুপি পরা, দাড়িওয়ালা, লম্বা জামাওয়ালা একটা মানুষ পাঠিয়ে দিলে, আর যদি মিথ্যে সার্টিফিকেট, ওরা যেটা বলেছিল মুক্তি, আমরা এখনো বলেছি, আমার সঙ্গে চ্যালেঞ্জ হয়েছিল যে পারলে তুমি সার্টিফিকেট দেখাও, দেখাতে পারিনি সার্টিফিকেট। তারপরে অনেক দেওয়ালে ওরা মূর্তি মুছেছিল, অনেক দেওয়ালে ওরা মূর্তি আর লেখেনি। তাহলে আপনি বলুন তো, এই মানুষ যখন সামনে আসবে, তাহলে ধর্মপরায়ণ মানুষ, ধর্মভীরু মানুষ স্বাভাবিকভাবেই তাদেরকে ব্ল্যাকমেল করার জন্য মমতা ব্যানার্জি এখানে মাতিন সাহেবকে হচ্ছে টিকিট দিয়ে দিল। আচ্ছা, এত আক্রমণের সাথে মাতিন ভাই তুমি কোথায়? তুমি তো জিতেছ, তুমি তো এমএলএ। গতকাল বাজেট হলো আমাদের বারাসাত 2 নম্বর নয়, হালুয়া বিধানসভার জন্য, এই যে 279টা বুথের জন্য, তার দাবি কি? আপনারা কেউ দেখেছেন কি বাজেটের উপরে কি বক্তৃতা করেছে? আমরা অন্তত দেখতে পাই না। তাহলে তার কোন রকম গেছিল হচ্ছে গোপালপুর 2 নম্বরে, মানুষ স্বাগত জানিয়েছে, স্বাগত জানিয়েছে খুব ভালো করে, ঝাঁটা জুতো নিয়ে স্বাগত জানিয়েছে। গাড়ি থেকে নামতে পারেনি, এক গাড়ি পুলিশ ছিল তবুও পারেনি। অর্থাৎ মানুষের যে ক্ষোভ, যেটা জমা ছিল ভিসুভিয়াসের মতো, আগ্নেয়গিরির মতো, সেই অগ্নুৎপাত, সেই লাভা স্রোত কিন্তু এখন নামতে শুরু করেছে। আমরা শুধু আপনাদের কাছে বলতে চাই যে দেখুন, বামপন্থীরা সরকারে থাক আর না থাক, আজকে আপনারা দেখেছেন 2011 সালের পর থেকে 2016 সালে আমরা 2011-তে হারলাম, 2016-তে আমাদের হচ্ছে এমএলএ আরো কমে গেল, 2021-এ আমরা শূন্য হয়ে গেলাম। হয়েছে, কিন্তু লড়াই, আন্দোলন, সংগ্রাম, গরিব মানুষ বঞ্চিত হয়েছে, সেখানে বামপন্থীরা নেই, এইটা কখনো আপনি দেখবেন। যখন করোনার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে, বামপন্থী যুব আন্দোলনের ছেলেমেয়েরা, বামপন্থী কর্মীরা, তারা দিনের পর দিন মানুষের পাশে গিয়ে ওই কোভিড পরিস্থিতিকে মোকাবিলা করেছে। তাদের জন্য ক্যান্টিন থেকে শুরু করে একেবারে অক্সিজেনের সিলিন্ডার, সমস্ত কিছু স্বাস্থ্য সরঞ্জাম তাদের পাশে দিয়েছে। সরকারে থাকতে হয়নি। আমরা দেখেছি এখানে আমাদের দেগঙ্গায় বর্গাদা, তাদের বর্গা সার্টিফিকেট আছে, পাট্টাদা, তাদের পাট্টা সার্টিফিকেট আছে, তবুও তাদেরকে সেখান থেকে উচ্ছেদ করার পরিকল্পনা হয়েছে, ষড়যন্ত্র হয়েছে। আমরা কৃষক আন্দোলনের পক্ষে থেকে তাদের দেয়া দিয়েছি। এই যে আপনারা এখানে দেখেছেন, গায়ের জোরে আমাদের নুন্নগর পঞ্চায়েতের মধ্যেই টাকি রোডের ধারে নিকাশি ব্যবস্থাটাকে বন্ধ করে, ওখানে একটার পর একটা গ্রাম যদি অতি বৃষ্টি হয় তাহলে তারা প্লাবিত হয়ে যায়। কিন্তু এখানকার তৃণমূলের কিছু মাতব্বর, তারা তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য, শুধু লক্ষ লক্ষ টাকা লুট করার জন্য সেই নিকাশি ব্যবস্থা বন্ধ করে দিয়ে একটা কোম্পানির কাছে সেই জমি বিক্রি করে দিল। পঞ্চায়েত সমিতি, এমনকি আমাদের লোকাল ভিডিও, স্থানীয় থানা, তারা পরপর তাদের সাহায্য করেছে। আমরা সেই জন্য আপনাদের কাছে বলছি যে দেখুন, সরকার আসবে, সরকার যাবে। যেমন 34 বছর ধরে একটা সরকার চলেছিল, সেই সরকার চলে গেছে। 15 বছর ধরে একটা সরকার চলেছে, 15 বছর পরে সরকার চলে গেছে। আজকে যে 5 বছর ধরে সেই যে সরকারটা শুরু হয়েছে, এ 5 বছর চলবে, কিন্তু কতদিন মানুষের কোন জায়গায় নিয়ে যাবে আমরা আমাদের অভিজ্ঞতা দিয়ে সেটা প্রত্যক্ষ করব। মাত্র 49 দিন বয়স হয়েছে এই সরকারে, এখনো দেখার সময় আছে, দেখতে হবে। কিন্তু ইতিমধ্যেই আমরা বুঝতে শুরু করেছি, ইংরেজিতে একটা কথা আছে, মর্নিং শোজ দ্য ডে। সকালের সূর্য বুঝিয়ে দেয় সারা দিনটা কেমন যাবে। তো এখানে ইনি এখনো সরকারে এসে ভালো করে স্টিয়ারিং করতে পারেনি, কিন্তু জাত পাত ধর্ম বর্ণের রাজনীতি করার জন্য গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের পেছনে চিমটি কাটা শুরু করে দিয়েছে। এই চিমটি কাটা যদি বন্ধ করতে হয়, তাহলে আমরা বলবো, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, যে ধর্মের থাকুন না কেন, খিদের কোনো ধর্ম হয় না। একজন মুসলমানের খিদে আর একটা হিন্দুর খিদে আলাদা কি? একজন হিন্দুর রক্ত আর মুসলমানের রক্ত আলাদা করে চিনতে পারবেন?
এমন অনেক উদাহরণ আছে মুসলমানের তৈরি করা উৎপাদন করা গাঁদা ফুল হিন্দু দেবতার পায়ে প্রতিদিন অর্পিত হয়। আমরা দেখি এটা আমাদের ভারতবর্ষ, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের অভিজ্ঞতা। আমরা প্রতিদিন, আচ্ছা বলুন, কৃষককে যদি খামারের বাড়িতে না যেতে দেন তাহলে এই লাঙলের ফলা কে ধার দেবে? তার ইস বানিয়ে দেবে কে? তার জোয়াল বানিয়ে দেবে কে? এ হয় নাকি? হিন্দু মুসলমানের বাড়িতে যাবে না, মুসলমান হিন্দুর দোকানে যাবে না, এ কখনো হয়? এইরকম একটা বিভাজিত সমাজ ব্যবস্থা এরা এক অলি কল্পনা তৈরি করছে শুধুমাত্র সরকারের অপকর্মকে ঢাকা দেওয়ার জন্য। আপনারা যাতে ধর্ম বর্ণের ভিত্তিতে আলাদা হয়ে যান, আমাদের ঐক্যটাকে ফাটল হয়ে যায়, তার জন্যই এরা এই সমস্ত অশুভ কাজে মদত দিতে শুরু করেছে। আপনি বলুন, ইসকনকে বলছে 552 কোটি টাকা বরাদ্দ করেছে। যারা এতদিন ধরে মিড ডে মিলের কাজ করত, আমাদের এই সমস্ত মা বোনেরা, স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা, তারা স্কুলে খাবার দিত, তাদের সেই দায়, তাদের সেই দায়িত্ব আজকে নিয়ে নিয়েছে ইসকন। আর ইসকন তো ধর্ম প্রচারক একটা সংস্থা, বিশেষ করে হিন্দু ধর্মের তারা প্রচার করে।